এই নেতারা কোন রকমে জানতা হাতে নিয়ে পালাইছেন ভাই। মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী এই নেতাদেরকে গণধোলাই দিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন তারা দল বেঁধে সার্জিস হাসনাতদের উপর আক্রমণ করে লাঠি শুটা নিয়ে আপনারা দেখতে পারবেন সর্বশেষ আওয়ামী লীগ কর্মীরা। এদিকে আজ সার্জিস হাসনাতদের উপর ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগ কর্মীরা একসাথে পরিকল্পনা করে তারা অ্যাকশন নেয়। আজকে সারা দেশেই এই মুহূর্তে জরুরি অবস্থা চলছে। দর্শক, মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন গণভোটের, অর্থাৎ গণভোটের একটা বৈধতা দেওয়ার চেষ্টা, কিন্তু যে ব্যাপারটা সংবিধানে নেই সেই ব্যাপারটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বৈধতা দেওয়ার এই কর্মকাণ্ডগুলো কি প্রশ্নবিদ্ধ হবে না? আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে, শেষমেশ আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করতে হবে। খুব স্পষ্টভাবে শারীরিক বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, হলেও তা স্বীকৃতি পাবে। যে রাজনৈতিক দলের হল না কেন, যদি বিবেকবোধ থাকে এটা জিজ্ঞাসা করেন। এতদিন তো বয়স হই, এক একজনকার বয়স 40, 50, 60, এতদিনে কি কইছেন এটা একটু কম। দর্শক, আমরা দেখতে পারি সার্জিস বক্তব্য দেওয়ার পরেই জনতা কেঁপে যায় এবং তার উপর কিন্তু সেই সময় জনতা ঝাঁপিয়ে পড়ে। আপনারা দেখতে পারবেন যে সার্জিস হাসনাত সহ সবার কি হয় আজকে রাজপথে। এইদিকে কিন্তু আজকে ঢাকা সহ সারা দেশই উত্তাল হয় এই আওয়ামী লীগ ছাত্রলীগের। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। হ্যাঁ, দেশে যতগুলা ঘটনা ঘটতেছে ইতিমধ্যে সবকিছুর তদন্ত হয় এবং ইতিমধ্যেই আওয়ামী লীগ কর্মীরা তারা নতুন রূপে রাজপথে নেমেছে। দর্শক শ্রোতা, সার্জিস হাসনাত এদের উপর কিন্তু কঠিন একটি প্রভাব পড়ে। আপনারা তো জানেন শেখ হাসিনার গত কিছুদিন আগে ফাঁসির রায় হয় এবং এই ফাঁসির রায়কে কেন্দ্র করে তারা কিন্তু জেগে উঠে এবং নতুন পরিকল্পনা করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা তারা কি কি পরিকল্পনা করেছে এবং দেশের রাজনীতির সর্বশেষ অবস্থা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। বিগত 3 মাসে আমরা এই আটোয়ারি উপজেলার তালে কি করছি? আমরা কি ক্ষমতা আছি? আমরা কি এমপি, মন্ত্রী, উপদেষ্টা? কোনো কিছু তো নেই। হাসপাতালের 150 শয্যার নতুন বিল্ডিং আমরা চালু করার উদ্যোগ নিয়েছি। 102 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা লেগেছি। এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল, এতদিন কি করছে ওটা জবাব দেওয়া লাগবে। অনেক বড় বড় নেতা হচ্ছে, অনেক বড় বড় গল্প মারা গেছে। এই নেতার গল্পটা এবং কি করছে এটার একটা তুলনা করতে হবে। অনেক বড় বড় নেতা হচ্ছে, এখন গল্প দেশের সামনে কি কি করবে। ওই নেতারা তোমরা যে রাজনৈতিক দলের হল না কেন, যদি বিবেকবোধ থাকে এটা জিজ্ঞাসা করেন। এতদিন তো বয়স হই, এক একজনকার বয়স 40, 50, 60, এতদিনে কি কইছেন এটা একটু কম। বহুত গল্প দেওয়ার নেতা আছে, বছরে একবার দেখা যায়নি, 5 বছরে 5 বার দেখা যায়নি। এখন যদি গল্প দেয়, ওই গল্প দেয় এখন জিজ্ঞাসা করবেন এতদিন এই এলাকার জন্য কি করছেন। মিস হাদিস তোমার ছোঁয়া এই যে আইস করে যাচ্ছ। বিগত 3 মাসে আমরা এই আটোয়ারি উপজেলার তালে কি করছি? বিগত 3 মাসে এই পঞ্চগড় জেলার 210টা মসজিদ মন্দিরত 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা করে বাজেট হচ্ছে। পঞ্চগড় জেলার 3 মাসে তো দূরের কথা, 10 বছরেও তোমার ওই কোন নেতা 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে 210টা মসজিদ মন্দিরত বাজেট আনতে পারেনি। আজ তোমার কয়ে যাচ্ছ 1971 সালের পর থেকে আজ পর্যন্ত পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার ইতিহাসে তোমার কোন নেতা 1 বছরে 10 কোটি টাকার বাজেট আনতে পারেনি। এই আটোয়ারি উপজেলার বিগত 1 সপ্তাহ আগত এই আটোয়ারি উপজেলার রাস্তাঘাটের উন্নয়নের জন্য 102 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা লেগেছি। এই পঞ্চগড় জেলার হাসপাতাল যখন ডাক্তার হয় না, ওই উপদেষ্টার কাছে, সচিবের কাছে, ডিজির কাছে, বড় বড় অফিসারলার ধর্ণা দেয় না। 3 বারে প্রায় 10 থেকে 15 জন ডাক্তার আমরা জানে লেগেছি। এই পঞ্চগড় জেলার বড় বড় নেতার দোষ যখন শেষে গেছে, যখন পঞ্চগড় জেলার রোগীরা ওই হাসপাতাল ফ্রলাদ সুদের হতে একখান বেড পায় না, তখন ওই অফিসে মন্ত্রণালয়ে দৌড়ায় না। পঞ্চগড় জেলার ওই হাসপাতালের 150 শয্যার নতুন বিল্ডিং আমরা চালু করার উদ্যোগ নিয়েছি। এই আটোয়ারি উপজেলার 51টা রাস্তা দেওয়া হয়েছে, যে রাস্তাটা আশা করি আগামী 1 বছরের মধ্যে প্রত্যেকটা রাস্তা পাকা হবে এবং এই উপজেলার কোন মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন যাইতে কোন কাঁচা রাস্তা দিয়ে যাওয়া লাগবে। তোমার নেতারা গেল জিজ্ঞাসা করেন, ওই নেতারা ক্ষমতা দোষলে কি করবে ওইটা কইবার আগত এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল, এতদিন কি করছে ওইটার জবাব দেওয়া লাগবে। আমরা কি এরা ক্ষমতা আছি? আমরা কি এমপি, মন্ত্রী, উপদেষ্টা?
কোনো কিছু তো নেই, কিন্তু মানুষের প্রতি যদি টান রহে, মাটির প্রতি যদি দরদ রহে, তাইলে ওই মন্ত্রী উপদেষ্টা সচিবালয়ের ধর্ণা দেয় মানুষের জন্য কিছু করা যায়। আমার এই পঞ্চগড় জেলার যখন হাসপাতাল দরকার ছিল, বাংলাদেশের একমাত্র মানুষ হিসেবে চায়নার হসপিটাল যেন পঞ্চগড় হয়, এইটার জন্য প্রধান উপদেষ্টার সাথে পর্যন্ত যেখানে দেখা করে এসেছি। দর্শক, মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন গণভোটের, অর্থাৎ গণভোটের একটা বৈধতা দেওয়ার চেষ্টা। কিন্তু যে ব্যাপারটা সংবিধানে নেই সেই ব্যাপারটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বৈধতা দেওয়ার এই কর্মকাণ্ডগুলো কি প্রশ্নবিদ্ধ হবে না? কিংবা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটা করার কি কোনো সুযোগ রয়েছে? আইন কি বলছে? আইনজ্ঞরা কি বলছেন? গতকালকে উপদেষ্টা পরিষদে এই গণভোটের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হওয়ার পরে রাতেই আমরা দেখলাম রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হলো। এবং অনেকে প্রশ্ন তুলছেন যে একের পর এক অধ্যাদেশ, এর আগে জুলাই সনদের অধ্যাদেশ জারি করা, এরপরে এই গণভোটের অধ্যাদেশ জারি করা, রাষ্ট্রপতিকে দিয়ে একের পর এক যে অধ্যাদেশগুলো জারি করানো হচ্ছে সেই অধ্যাদেশগুলো নিয়ে যদি পরবর্তীতে বৈধতার প্রশ্ন ওঠে তাহলে কি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিপদে পড়ে যাবেন? আইনি ঝামেলায় তিনি পড়ে যাবেন? এই আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে। কি হতে পারে, কি সিদ্ধান্ত হলো, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশের পরে এবার গণভোটের অধ্যাদেশ জারি করেছেন মহামান্য রাষ্ট্রপতি। যদিও দাবি ছিল যে সমস্ত সাংবিধানিক আদেশ এই সরকার প্রধান প্রফেসর ইউনূসকে জারি করতে হবে, সেই একেবারে পুরোপুরি অসাংবিধানিক পথে সরকার হাঁটেনি। অনেকের দাবি সত্ত্বেও রাষ্ট্রপতিকে দিয়েই অধ্যাদেশ জারি করানো হয়েছে। যদিও এনসিপির নেতাদের মুখে আমরা শুনেছি যে রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চাইতে আমাদের মরে যাওয়া অনেক ভালো। এখন পর্যন্ত কোনো এনসিপি নেতার মৃত্যুর খবর আমরা যদিও পাইনি। এই যে গণভোটের অধ্যাদেশ জারি করা হলো, গতকালকে আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদে এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হলো, তারপরে রাতেই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হলো। এই যে এবং গেজেট আকারে প্রকাশ করা হলো সেটা রাতেই নিশ্চিত করেছে গণমাধ্যম। ডিবিসি বাংলার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, বলা হচ্ছে গণভোট অধ্যাদেশ 2025 এর গেজেট প্রকাশ, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করে দিয়েছে রাতেই আইন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির স্বাক্ষরিত যে গেজেট। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ 2025 জারি করেছেন। রাতে আইন মন্ত্রণালয় থেকে এটা প্রকাশ করা হয়। এর আগে সকালে উপদেষ্টাদের বৈঠকে এটা পাশ করা হয়। অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে গণভোটে নাগরিকদের সামনে একটি নির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করা হবে। আদতে এটা সত্য নয়, একটি প্রশ্ন উপস্থাপন করা হবে না, 4টা প্রশ্ন উপস্থাপন করা হবে, যেগুলো আমরা জানি। সেখানে বলা হচ্ছে যে আপনি কি জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করার কথা বলা হয়েছে। এছাড়া আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, সেটাও বলা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে সেই উচ্চকক্ষের ভোট লাগবে এবং উচ্চকক্ষ নির্ধারিত হবে পিআর পদ্ধতিতে, সেটাও স্পষ্ট করে বলা হয়েছে। পাশাপাশি সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে। আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো এসব বিষয় বাস্তবায়নে বাধ্য থাকবে। কোনো দলকে বাধ্য করা যায় না, এগুলো আসলে বকওয়াস। এই বাধ্য করার ব্যাপারটা কোনোভাবেই হতে পারে না, কারণ এটা কোনো আইন না যে আপনি কাউকে বাধ্য করবেন। পরবর্তীতে নির্বাচিত সরকার যদি মনে করে এগুলো বাস্তবায়ন করব তাহলে করবে, যদি মনে না করে তাহলে করবে না। এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে সংবিধানের যে কোনো কিছু বাস্তবায়ন করতে গেলে আপনাকে 201 জনের ভোট লাগবে সংসদ সদস্যের। এই যে 2/3 ভোট, এই 2/3 যদি ভোট না পাওয়া যায় তাহলে কোনো কিছুই পাস হবে না। তার মানে সব কিছুই সংসদের উপরে নির্ভর করছে। অধ্যাদেশে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। এছাড়া সংসদ নির্বাচনের জন্য কমিশন যেসব রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ ও অধিক্ষেত্র নির্ধারণ করবে তারাই গণভোট অনুষ্ঠানের জন্য দায়িত্ব পালন করবে। অর্থাৎ নির্বাচনের যারা দায়িত্ব পালন করছে তারাই দায়িত্ব পালন করবে। এটা তো আলাদাভাবে বলা লাগে না যে একই সাথে 2টা ব্যালট পেপার দেওয়া হবে, একটা জাতীয় নির্বাচনের মার্কাতে আপনি ভোট দেবেন, আরেকটা হচ্ছে গণভোটের যেটা
এটা আলাদা কালারের ব্যালট পেপার হবে, সেখানে সারা দেশে একই ব্যালট পেপার হবে, সেখানে আপনি হ্যাঁ অথবা না বলবেন। কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে চারটি প্রশ্নের উত্তরই আপনাকে হয় হ্যাঁ বলতে হবে অথবা না বলতে হবে। এটাও একটা মেটিকুলাস ব্যাপার আসলে, যে 4টা প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না একটাই কিভাবে হয়। আমি 4টার মধ্যে 2টাতে একমত হতে পারি, 2টাতে দ্বিমত করতে পারি, 3টাতে একমত হতে পারি, 1টাতে দ্বিমত করতে পারি। সেই ক্ষেত্রে আমার আলাদাভাবে এই হ্যাঁ কিংবা না বলার অপশন কোথায়, সেই প্রশ্নটা চতুর্দিক থেকে উঠছে, কিন্তু সেই প্রশ্নের ব্যাপারে ভ্রুক্ষেপ করেনি সরকার। ভালো হইলে তো আলহামদুলিল্লাহ ভালো, তবে সকালবেলার আকাশ নাকি মাঝে মাঝে জানান দেয় দিনটা কেমন যাবে। আবার আমাদের কুমিল্লার ভাষায় মুসলিম ভাইয়ের বউ কয়, যেই পাখি উড়ালে খাঁচায় ধরফরায়। হ্যাঁ, মানে যে পাখিটা আকাশে উড়তে পারবে, এটা খাঁচায় থাকা অবস্থায় এটার ধরফরানি থাকে। তো একটা তো আছে কথার যুদ্ধ, আর একটা আছে কাজের যুদ্ধ। দেখেন সেই চাণক্য নীতির কথাগুলো হাজার হাজার বছর ধরে কেন সমাজে এখনো বিদ্যমান। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এরকম শব্দগুলো আছে না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তো এই যে বিষয়গুলো, কেন এতগুলো শ্লোক, প্রবাদ বাক্য, চাণক্য নীতির বক্তব্য দিলাম? গতকালকে মানে আজকে রাতে এনসিপি একটা ঘোষণা দিয়েছে। তো কেউ কেউ বলার চেষ্টা করছেন এই ঘোষণায় বিএনপি এবং জামায়াত হাই হাই করবে। কেন? তাদের হাতে সুযোগটা ছিল, তারা পীর চিনতে পারে নাই অথবা রত্নদেরকে চিনতে পারে নাই যে তারা কি ঘটাই দিতে পারে। রাজনৈতিক দল হিসাবে প্রথম সারির 3টা দল যদি আপনি এখন বলেন, এর মাঝখানে আছে বিএনপি, এই মুহূর্তে রানিং আর কি, আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ, দ্বিতীয় আছে জামাত, তৃতীয় আছে এনসিপি। বর্তমান প্রেক্ষাপটে 3টা দল, জাতীয় পার্টিও রাইট নাও তারাও নির্বাচন করবে কিনা শিওর না। তো যাই হোক, এখন এনসিপি তলে তলে বিএনপি থেকে আসন চাচ্ছে এমন গণমাধ্যমে খবর প্রতিদিনই আসছে, প্রায় কয়টা সিট নিয়ে ভাগাভাগি হচ্ছে। আবার জামাতের সাথেও কানেকশন রাখতেছিল, কিন্তু এই মুহূর্তে সে এনসিপির সাথে বিএনপির একটা দূরত্ব হয়েছে, জামাতের সাথে পুরোই দূরত্ব, এবং 71-এর বিচারের কথা আবার নিয়ে আসছে নাসিরুদ্দিন পাটোয়ারিরা। এখন তারা আসলে কোন দিকে যাবে? নাহিদ ইসলাম বারবার বলতেছিল যে আমরা কারোর সাথে জোট বাঁধবো না, কিন্তু গণমাধ্যমে খবর ছিল ভিন্ন। অপরদিকে উপদেষ্টা আসিফ মাহফুজ তারাও নাকি বিএনপিতে যোগ দেবে এমন আশঙ্কা যখন আসলো, এর মাঝখানে বিএনপি এবং জামাতকে একটা কি বলা হয় যে শক দিলেন নাকি, নিজেরাই হয়তো বিএনপির কাছে সিট চাইছিলেন পান নাই, জামাতের কাছে সিট চাইছিলেন পান নাই, তারা যতগুলা চাইছে ততগুলা পান নাই, সেই কারণে বাণিজ্য তো রাখতে হবে, বিএনপির সাথে গেলে এনসিপি হারাই যাবে। কারণ বিএনপির সাথে 20টা শরিক দলীয় জোট আছে, আপনি চিনেন কয়টা দল রে? আওয়ামী লীগের সাথে 14 দল আছে, কোন 14 দলেরা কারা? 2-1টা দলের নাম ছাড়া চিনেন না। জামাতের সাথে জোট আছে, কয়টা দলের আপনি চিনেন? সো বড় কোনো শক্তির সাথে ছোট কোনো শক্তি কানেক্টেড হলে বড় শক্তির আলোতে ছোট শক্তিটা ফোকাস হয় না। তো স্বাভাবিকভাবেই নিজেদের রাজনৈতিক পরিকল্পনা হোক, তারপর সর্দারি করার একটা বিষয় আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি যেই ভাষায় কথা বলে বা নাহিদরা নিজেদেরকে যতটা বড় মনে করে, বিএনপি নেতাদের সামনে গিয়ে এত কথা বলার সুযোগ থাকবে না, জামাতও পাত্তা দিচ্ছে না, তাহলে তারা কি করবে? শেষমেশ তারা করছে কি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি গতকালকে রাতে ঘোষণা দিয়েছেন যে নতুন একটি রাজনৈতিক জোট আসছে। তো কারা সেই জোট? কি হিলা ডালবে? মানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, 4-4টা নির্বাচন যোগসু নাকি আসতেছে। তো এগুলাতে আসলে এনসিপির ছাত্র শক্তি, যে ছাত্রদের দল, আপনি কোথাও এদের জয় জয়কার দেখছেন না। আমি বরাবরই বলি এনসিপিতে আমার 2টা মানুষের পছন্দ, একটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আর হচ্ছে তাসনিম জারা। সামথিং ডিফারেন্ট তাদের মধ্যে আছে, কিছু একটা আছে, আমাকে একটা মনে হয় এদের সাপোর্ট আমি করি। তো বাকিদের মধ্যে আমি তেমন কিছুই দেখি না। গতানুগতিক ধারার হুমকি ধামকি, তেলবাজি, অথবা ধরেন ওই এক দল করি আমি আরেক দলের গাইলানো, ভোটের মাঠে তাদেরকে একটা নেগেটিভিটি তৈরি করা, এছাড়া ওরকম আসে না। আচ্ছা, তো কিভাবে কি ঢাকায় হচ্ছে বিচার, রায় ঘোষণা হবে 1 ডিসেম্বর। কিন্তু ইস্যুটি ঢাকা থেকে লন্ডন পর্যন্ত কূটনৈতিক ও বিচারিক মহলে কাঁপন ধরিয়ে দিয়েছে। বিষয়টা এমন যেন ঢাকা ক্লাবের প্লট দুর্নীতির ফাইল হঠাৎ করে ওয়েস্টমিনিস্টারের কিচেনে গিয়ে পড়েছে। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বা এমপি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে বাংলাদেশের রাজকীয় প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং সবচেয়ে নাটকীয় খবর হলো এই মামলার রায় ঘোষণা হবে আর মাত্র কয়েকদিন পর 1 ডিসেম্বর। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনামে বলা হচ্ছে, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই বিচারকে পরিকল্পিত ও অন্যায্য বলে নিন্দা জানিয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা। মজার ব্যাপার হলো, প্রতিবাদ জানানো এই দলে টিউলিপের প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির বিচার সচিবও আছেন সাবেক টরি অ্যাটর্নি জেনারেল ডমিনিক রিব সহ হাই প্রোফাইল বেশ কয়েকজন আইনজীবী। ব্রিটিশ এই আইনজীবী দলটি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবেদ ইসলামকে লেখা চিঠিতে গুরুতর অভিযোগ এনে বলেছেন, বাংলাদেশের টিউলিপ সিদ্দিকের আইনজীবীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং ওই আইনজীবীর মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল। দর্শক, দ্রুত গতির বিচারিক প্রক্রিয়া, লন্ডনের নামকরা আইনজীবীদের প্রতিবাদ আর টিউলিপের রাজনৈতিক হয়রানির অভিযোগ সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমজমাট হয়ে উঠেছে। প্রশ্ন হলো, কেন এই রায় এত দ্রুত নেওয়া হচ্ছে?
সেই রাজনৈতিক রসায়নটা বুঝে নিতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, কল্পনা করুন আপনি লন্ডনের সিটি মিনিস্টার, মানে কিছুদিন আগে ব্রিটেনের অ্যান্টি করাপশন বা দুর্নীতি বিরোধী দপ্তরের মন্ত্রী ছিলেন। আর হঠাৎ একদিন শুনলেন সুদূর বাংলাদেশে, যাকে আপনি একটি বিদেশি দেশ মনে করেন, সেখানে আপনার বিরুদ্ধে বিশাল দুর্নীতির মামলার চার্জশিট রেডি। মনে হতে পারে এটি যেন কোনো হলিউড অ্যাকশন মুভির প্লট। টিউলিপ সিদ্দিক এই বিষয়টিকে বলছেন তিনি সেই কাফকায়েস্ক দুঃস্বপ্নে বা। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।